দর্শক, আমি মোহাম্মদ আলী আরাফাত আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সম্ভাবনার বাংলাদেশে। আমাদের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যেগুলো ভবিষ্যতে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করে, এবং এরকমই একটি বিষয় নিয়ে আজকেও আমরা আলোচনা করব। বিষয়টি হচ্ছে ই কমার্স জগতে বাংলাদেশের অনুপ্রবেশ। এবং ই কমার্স বলতে আমরা কি বুঝি, এই অনুপ্রবেশের ফলে কি ধরনের সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি কিভাবে ত্বরান্বিত হবে, সেই বিষয়গুলি নিয়ে আমরা খোলামেলা আলোচনা করব। আজকে আমাদের সাথে আলোচনায় উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আতিয়া রহমান। আমাদের সাথে আরও আছেন শামীম আহসান, চেয়ারম্যান ইন্টারন্যাশনাল মার্কেটিং কমিটি বেসিস। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা এই বিষয়টি নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব আমাদের প্লাজমা স্ক্রিনে। ই কমার্স অর্থাৎ ইলেকট্রনিক কমার্স, এটা আমাদের পৃথিবীর সর্বত্র লাইফস্টাইলটাকে বদলে দিয়েছে। এখন পুরো বাজারটা আপনার হাতের মুঠোয়। আপনি যে কোনো সময় বাসায় বসে কম্পিউটারে আপনার টিকিট কাটছেন, প্লেনের টিকিট কাটছেন, হোটেল বুক করছেন, আপনি ভ্রমণের পরিকল্পনা করছেন, পিৎজার অর্ডার দিচ্ছেন, পিৎজা চলে আসছে, থিয়েটারের টিকিট কাটছেন, সিনেমার টিকিট কাটছেন, খেলার টিকিট কাটা হচ্ছে। অর্থাৎ সমস্ত বাণিজ্যটাই কিন্তু ইলেকট্রনিক কমার্সে চলে আসছে। আমাদের দেশে এখনো পর্যন্ত ই কমার্সটা না হওয়ার, ততটা জনপ্রিয় না হওয়ার একটা বড় অন্তরায় হচ্ছে যে আমাদের এখনো পর্যন্ত ই পেমেন্ট গেটওয়ে অর্থাৎ ইলেকট্রনিক পেমেন্ট গেটওয়েটা সেটা তৈরি হয়নি। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ডিক্লেয়ার করেছেন যে খুব শীঘ্রই তারা এই পেমেন্ট গেটওয়ে এবং ন্যাশনাল সুইচ তৈরি করবেন। তখন দেখা যাবে যে আমরা আমাদের বাসায় বসে আমাদের কম্পিউটারে আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সার্ভিস আমরা নিতে পারছি। ই কমার্সটা জনপ্রিয় করার জন্য একটা সময়, অর্থাৎ গত এক দশক আগে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে কিন্তু দেওয়া হতো, মানে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হতো। অর্থাৎ ইলেকট্রনিক্যালি প্লেনের টিকিট কাটলে 10% কম ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, কিংবা খেলার টিকিট কাটলে 10% কম দেওয়া হচ্ছে। আমাদের দেশে হয়তো সেটা দরকার হবে না, কিন্তু দরকার হবে এটাকে চালু করাটা দরকার অনেক কারণে। এক হচ্ছে যে ইভেন খুব হালকাভাবে যদি বলি, তাহলে আমাদের দুর্ভাগ্যক্রমে যে ট্রাফিক জ্যাম ঢাকা শহরে, আমি যদি আজকে ই কমার্সটা চালু হয়, আমি যদি আগোরাকে কিংবা নন্দন কিংবা স্বপ্নকে আমি বলি যে আমার এত টাকার আমি জিনিসপত্রগুলো কিনবো, তার লিস্ট ধরে আমি অর্ডার দিয়ে দিলাম, আমার ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে দিলাম, এবং আগোরা, স্বপ্ন বা নন্দন তারা যদি মনে করেন যে উইদিন দ্য ভিসিনিটি অফ 3 কিলোমিটার্স তারা হোম ডেলিভারি দেবে, তাহলে দেখা যাবে যে আপনার কষ্ট করে যেতেও হচ্ছে না, আপনার কাছে কিন্তু সদাইটা পৌঁছে যাবে। আমাদের বিভিন্ন গিফট বিভিন্ন সময় কষ্ট করে আমার যদি ধানমন্ডি থেকে গুলশানে গিয়ে তাকে উপহার দিতে হয়, তার জন্মদিনের উপহার, আমি সহজে কিন্তু ই কমার্স চালু হলে আমি সেই কাজে পেমেন্টের সিস্টেমটা যদি চালু করা যায়, তাহলে আমাদের টোটাল লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। আর আমরা কেন ইন্ডাস্ট্রির দিক থেকে ই কমার্সটাকে বেশি মনে করি, কারণ হচ্ছে আপনারা সম্ভবত জানেন যে আমাদের দেশের 6 কোটি মোবাইল ফোন, ইট হ্যাজ চেঞ্জ দ্য টোটাল লাইফস্টাইল। এটা যেমন গ্রামীণ জীবনের পরিবর্তন করেছে, শুধু তা না, আজকাল কিন্তু মোবাইল ফোনের কন্টেন্টস এবং অ্যাপ্লিকেশনস এটা আমরা আফ্রিকার দেশগুলোতে রপ্তানি করছি, আমরা সাউথ ইস্ট এশিয়াতে রপ্তানি করছি, এবং মোবাইল কন্টেন্টস এবং অ্যাপ্লিকেশনসগুলো আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কাজেই এই যে মোবাইলে অনেক ধরনের কিন্তু পেমেন্টস হচ্ছে, তার ফলে হবে কি, একটা বিরাট অংশ আমাদের ইন্ডাস্ট্রিতে তারা এটার সাথে ইনভলভ হবে, এবং সে কারণে আমাদের ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ সফটওয়্যার শিল্পকে গড়ে তোলার জন্য, কারণ সফটওয়্যার শিল্প এখন
মোবাইল বেসড হয়ে গেছে, কাজে সেখানে যদি ই কমার্সটা চালু হয় দেখা যাবে যে নানা ধরনের সার্ভিস আমাদের কাছে আসছে এবং তার ফলে ইন্ডাস্ট্রিও কিন্তু একটা বিরাট বিকশিত হবে। কাজেই ইন্ডাস্ট্রির প্রয়োজনে আমরা মনে করি যে সরকারের কাছে আমাদের ঠিক দাবি নয়, আমার মনে হয় যে সময়ের এখনকার প্রয়োজনটা হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট গেটওয়েটা এস্টাবলিশ করা, যেটার ফলে ই কমার্সটা ভালোভাবে এবং সম্ভাবনার দুয়ারগুলো উন্মোচন করতে পারে এবং মানুষের জীবনটা প্রকৃতপক্ষে প্রযুক্তিকে ব্যবহার করে, তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আমরা আরো সহজ সুন্দর আগামী গড়ে তুলতে পারি, আমাদের জীবনটাকে সহজ করতে পারি। সেটার জন্যই ই কমার্সের জন্য আমাদের এই প্রতিবন্ধকতাগুলো তুলে নিলে এবং বা প্রয়োগ করলে, এবং আমরা মনে করি যে সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন, সেই পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার। আমি ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সেটাই মনে করি। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। অনুষ্ঠানের শুরুতে যে বিষয়টি নিয়ে আমি ফোকাস করতে চাই সেটি হচ্ছে এই ধরনের কাজগুলি একটা বড় বাধা হয়ে দাঁড়ায় পলিসি সাপোর্ট যখন আমরা পাই না, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের সাথে আজকে আছেন আমাদের গভর্নর বাংলাদেশ ব্যাংকের, যিনি এই বিষয়গুলিকে নিয়ে প্রচণ্ড লিবারাল অ্যান্ড ফ্লেক্সিবল এবং প্রচণ্ড প্রোঅ্যাক্টিভলি এখন পর্যন্ত ওনার কাছ থেকে আমরা যেটা দেখেছি ওনার যে কর্মকাণ্ডগুলি, এবং প্রচণ্ডভাবে সহযোগিতা দিয়ে আসছেন এই বিষয়গুলিতে। আইটি নিয়ে আপনার যে উদ্যোগ এবং আইটির বিষয়গুলি নিয়ে আপনার যে কর্মকাণ্ডগুলি এবং যত লিবারাল অ্যান্ড প্রোঅ্যাক্টিভ এটা আমরা দেখেছি আর কি, আপনার যে অ্যাটিটিউডটা দেখেছি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি ঠিকই বলেছেন, আমি আইটি অত ভালো বুঝি না, কিন্তু আইটি যে আমাদের সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে, আইটি যে আমাদের শুধুমাত্র অর্থনীতি না, আমাদের সমস্ত জীবনকে বদলে দিচ্ছে, সেটা আমি খানিকটা বুঝতে পারি। আমি বিল গেটসের একটা বই পড়েছিলাম এবং সেই বই পড়ে আমি জানতে পারলাম যে গত 2 দশকে যা ঘটেনি সেটা গত 2 বছরে তা ঘটে গেছে। এবং এই যে এই ডিজিটাল যে টেকনোলজি আসবার কারণে সব কিছু বদলে যাচ্ছে, এত দ্রুত বদলে যাচ্ছে। ডিজিটাইজেশনের মূল অর্থই হলো সংযোগ, এবং আমরা একটা আরেকটার সাথে মিলিয়ে ফেলতে পারি, এবং এই যে টেকনোলজির যে একটা বিরাট পরিবর্তন এলো, তারপরে সমস্ত কিছুই প্রযুক্তির কারণে সব কিছু বদলে যাচ্ছে। কিন্তু প্রযুক্তির যেরকম ভালো দিক আছে, প্রযুক্তির কিছু খারাপ দিকও আছে। প্রযুক্তি অনেক সময় কি হয়, মুষ্টিমেয় মানুষের হাতে গিয়ে বন্ধ হয়ে যায়। আমি তখন রবীন্দ্রনাথকে মনে করি, কারণ রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে ভ্যারান্ডার তেল দিয়ে আমরা তোমার কুপি বাতি জ্বালাতাম, তো সারা জীবন কি তাই চালাবো? তখন তিনি বলছেন যে না, আমরা বিজলি বাতি চাই। তখন বলছেন যে কিন্তু বিজলি বাতি চাই সবার ঘরে ঘরে। এই যে ইনক্লুসিভ, সবাইকে সঙ্গে নেবার যে একটা বাসনা, এটা আমাকে খুব তাড়া করে। এবং বাংলাদেশ ব্যাংকে আমি জয়েন করবার পর থেকেই আমি এই প্রযুক্তির ব্যবহার অনেকের মধ্যে ছড়িয়ে দেবার জন্য যা কিছু করবার দরকার সেই কাজগুলোতে আমি হাত দিয়েছি। আমরা সেটা দেখেছি, এবং আপনার রবীন্দ্রনাথের এই যে আপনি উক্তিটি বললেন, সেখান থেকে আমার মনে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা চমৎকার ইয়ে আছে, যে দার্শনিক দিক ডিজিটাল বাংলাদেশ নিয়ে। উনি বলছেন যে সাধারণত আমরা যেটা বুঝি যে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হলে যখন পারচেজিং পাওয়ার বাড়ে তখন আমরা টেকনোলজিতে অ্যাক্সেস পাই, কিন্তু উনি বলছেন যে ডিজিটাল বাংলাদেশের আইডিয়া হচ্ছে যে আমরা টেকনোলজি নিয়ে মানুষের দ্বার প্রান্তে পৌঁছবো এবং তার মাধ্যমে ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা করব এবং মানুষের পারচেজিং পাওয়ার এনহ্যান্স করব, ডেভেলপমেন্ট অ্যাচিভ করার জন্য। সেটাকে আমি বলছি যে একটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, অর্থাৎ সবাইকে সঙ্গে নিয়ে সবার জন্য একটা উন্নয়ন। এবং এই উন্নয়নের ক্ষেত্রে আমাদের একটা বড় বাধা ছিল যে আমাদের রেগুলেটরি কিছু বাধা ছিল, যে জায়গাটাতে এই ওদের মতো যারা রপ্তানি করে, যারা সফটওয়্যার রপ্তানি করছে, তারা বিদেশে মনে করো যে একটা ডোমেইনের ফি দিতে পারবে, সেটা একটা লাইসেন্স তৈরি করতে ফি দিতে হবে। এটার জন্য তারা দিনের পর দিন কাগজ লেনদেন করতো, এক ব্যাংকে যেত, ব্যাংক আবার সেন্ট্রাল ব্যাংকের পারমিশন নিত।
এত কিছু আজকের এই ডিজিটাল যুগে তো দরকার নেই, এটাকে খুলে দেওয়ার দরকার। এই দুয়ার খুলে দেওয়ার জন্য আমরা এই ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবের মাধ্যমে এই জিনিসগুলোকে খুলে দিতে পারি, কিন্তু এটা বোঝাতে আমার বেশ সময় লাগছিল। আমরা তখন শামীমের সাহায্য নিলাম যে তোমরা যারা ব্যবহার করছো তোমাদের বাধাটা কোথায়, সেই বাধাগুলো আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বোঝাও। এবং আমি খুবই সন্তুষ্ট শামীমের উপরে, কিন্তু শামীম গিয়ে আমাদের ব্যাংকারদের সব বুঝিয়েছে, তাদের কাছ থেকে বোঝানোর পর আমরা এই দুয়ারটা খুলে দিয়েছি। চমৎকার, মানে আমি দেখতে পাচ্ছি যে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউডটার, মোটিভেশনটার পেছন দিকে কারণটা আপনি ব্যাখ্যা করলেন। এবং সত্যি কথা বলতে রেগুলেটর যারা, তারা মানে সোফার বাংলাদেশের গভর্নমেন্টে তারা যদি যারা ইউজার তাদের সাথে কাছাকাছি আসলে দেখা যায় আমাদের ট্রেডিশনাল মাইন্ডসেটের বাইরে এসে নতুন কিছু আউট অফ বক্স চিন্তা করা যায়, আউট অফ দ্য বক্স, রাইট, সেই কাজটি আপনি করছেন। আমি এই পর্যায়ে আপনি শামীমের কথা বললেন, আমি শামীম হাসান আপনার কাছে আসবো যে বিষয়টা নিয়ে আমরা আসলে আজকে আলোচনা, যে আমরা ই কমার্সের জগতে আমরা অনুপ্রবেশ করছি বাংলাদেশ। এটি একটু ই কমার্সটি যদি একটু ব্যাখ্যা করেন। আমরা জানি যে আইটির ডেভেলপমেন্ট অনেকদিন ধরে পৃথিবীতে বিশ্বব্যাপী হয়ে আসছে। এখন পর্যন্ত বাংলাদেশে ট্রু সেন্সে ই কমার্স আমাদের ছিল না, এই উদ্যোগের মধ্য দিয়ে হচ্ছে। এবং যেখানে আমাদের গভর্নর, আমাদের শ্রদ্ধাভাজন গভর্নর প্রচণ্ডভাবে এখানে তার যে কন্ট্রিবিউশন ছিল ফ্যাসিলিটেট করেছেন, যিনি নিজে ব্যাখ্যা করলেন। এবং আপনাদের দিক থেকে আমি একটু শুনতে চাই বিষয়টি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই পলিসির কারণে আমরা, আপনি যেটা বললেন যে ই কমার্স জগতে বাংলাদেশে প্রবেশ হয়েছে এবং এটা একটা নতুন দিগন্তের সূচনা করেছে। আমরা যারা অনলাইনে আমাদের প্রোডাক্ট সার্ভিস সেল করতাম, বিভিন্ন ধরনের সার্ভিস, আমরা খুব দুঃখজনকভাবে শুধু মানে বিদেশিদের দূরের কথা, বাংলাদেশেও সেল করতে পারতাম না। এবং আমরা গত মাননীয় গভর্নর যেটা বললেন যে গত 2 যুগে যেটা পারিনি উনি কয়েক মাসের মধ্যে সেটা করে দিয়েছেন আমাদের জন্য। আমরা এখন একজন মানে গ্রামের যে কুটির শিল্প সেল করছে বা যে কোনো পটারি অথবা কোনো ছবি অথবা নকশিকাঁথা, আমরা এই বেসিস মেম্বাররা সেগুলো অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশে এটার কারণে সেল করতে সম্ভব হবে। এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে একদিকে বৈদেশিক মুদ্রা অনেক আমরা নতুন নতুন অর্জন করতে পারবো, নতুন নতুন মার্কেট সৃষ্টি হবে আমাদের জন্য, এবং সেই সাথে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে, কারণ আরো দেশের ভিতরে কর্মসংস্থান সৃষ্টি হবে। এবং যে এখানে যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি ম্যানিফেস্টোতে আছে যে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, সেটাও কিন্তু আমরা এটার ফলে পূর্ণ করতে পারবো। আর আরেকটা সমস্যা আমাদের ছিল, যেটা আমরা অনলাইনে একটা $10 যদি ডোমেইন নেম পারচেজ করতে হয়, সেটার জন্য আমাদের 2 মাস সময় লাগতো যদি আমরা প্রপার ওয়েতে করতে চাই। আর নাহলে হয়তো ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের সাহায্য নিতে হতো, যেটা বাংলাদেশের থেকে সম্ভব হতো না। কিন্তু এখন এই নতুন পলিসির ফলে আমরা আমার অফিসে বসে 2 মিনিটে আমার নিজের ইন্টারনেটটাই, ক্রেডিট কার্ডটা ইউজ করে ইন্টারনেটের মাধ্যমে ডোমেইন নেম, লাইসেন্সিং এবং অন্যান্য হোস্টিং এগুলো সার্ভিস কিনতে পারি। ফলে আমার ব্যবসাটা অনেক সহজ হয়ে গেছে। না, ঠিকই বলছেন। আমরা যেমন জানি আজ থেকে 10 বছর আগেও আমি আমেরিকাতে ব্যবহার করেছি, ইন্টারনেটের মাধ্যমে ডিরেক্টলি পে করেছি, এবং লাইফ ওয়াজ সো ইজি মানে এই বিষয়গুলির জন্য। তো কিন্তু আমাদের দেশে আমরা জানি যে এই বিষয়টিকে, এবং ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশ, ওরাও বেশ আগে এটা করে ফেলেছে। আমাদের এখানে যেটি ছিল যে রেগুলেটরসের পয়েন্ট অফ ভিউ থেকে সিকিউরিটি ওয়াজ অ্যান ইস্যু। এখন সিকিউরিটি ইস্যু তো প্রত্যেক দেশেই, ওখানে যদি এটাকে ওভারকাম করা যায়, আমার দেশে করা যাবে না কেন? আই থিঙ্ক উই নিড দ্য অ্যাটিটিউড এটার জন্য। অ্যাটিটিউড এবং প্রস্তুতিও দরকার। ব্যাংকগুলোর মাধ্যমে তো কাজগুলো করতে হবে, আমাদের ব্যাংকগুলোকেও মানে এগিয়ে আসতে হবে, তাদেরও সিকিউরড একটা সফটওয়্যার থাকতে হবে। সেই যে পেমেন্ট রিলেটেড যতগুলো সফটওয়্যার, এগুলোকে অনেক বেশি সিকিউর করতে হবে। এবং আমার ধারণা এই ডিমান্ড ড্রিভেন হবে, কারণ ওরা যখন এটা থেকে পেমেন্ট করা শুরু করবে, নিজের দায়িত্বেই ব্যাংকগুলো এখন একটা সিকিউরড সফটওয়্যার তারা নিজেদের জন্য তৈরি করবে। আরেকটা যেটা সমস্যা বলবো না, সম্ভাবনা যেটা বলছি, যে এর মাধ্যমে আজকে প্রচুর ইয়াং ছেলে মেয়ে বেড়ে আসবে যারা এখন তোমার ওয়েবসাইট তৈরি করবে, এক একটা দোকানের জন্য ওয়েবসাইট করবে, এক একটা পেশার জন্য ওয়েবসাইট তৈরি করবে। সেই ওয়েবসাইটগুলো তারা অফার করবে যে আপনার এই যে দোকানটায়, এই দোকানটার আমি একটা ওয়েবসাইট করে দিচ্ছি, এর মাধ্যমে আপনি বিদেশে আপনার পণ্য বিক্রি করতে পারবেন। তো এইভাবে একটা নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। না, অ্যাবসলিউটলি। অন্যান্য যে পণ্য বা প্রোডাক্ট আছে সেটা আছে, একই সাথে আমরা জানি, আমি যদি আবার শামীমের কাছে একটু ফিরে আসি, যে আমাদের ডিজিটাল বাংলাদেশের যে বেসিক আইডিয়া যেটা দেওয়া হচ্ছে, 5টা ডিস্টিংক্ট এরিয়ার কথা বলা আছে। এর মধ্যে একটা আছে যে আইটি আউটসোর্সিং। তেমন আমরা একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চাই
যেখানে দেশের বাইরে মানে বহির্বিশ্বে বিভিন্ন জায়গা থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা অন্য ডেভেলপ কান্ট্রি থেকে আইটি রিলেটেড যে সফটওয়্যার স্পেশালি যে কাজগুলি হয় এগুলো কিন্তু ওরা শিফট করে বাংলাদেশে বা ইন্ডিয়াতে এইসব দেশগুলোতে নিয়ে আসে, ভিয়েতনামে বা অন্যান্য দেশগুলোতে। আমাদের জন্য সবচেয়ে বড় বাধার যে জায়গাটি ছিল যে এই কাজগুলি করতে গেলে তো মনিটরি ট্রানজাকশন একটা বড় জিনিস, এই ট্রানজাকশনটা আমাদের জন্য বিশাল বাধা ছিল। যেটা বললেন একটা ছোট্ট ওয়েবসাইট খুলতে যেটা 5 মিনিটের ব্যাপার সেটা 2 মাস লাগতো। তো আমাদের যে এই যে ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করার জন্য ইনফ্যাক্ট এরকমও স্বপ্ন দেখা হচ্ছে যে গার্মেন্টসের উপর আমরা অনেক নির্ভরশীল, সেটাকে এক্সিট করে সফটওয়্যার এক্সপোর্ট করে বাংলাদেশ তার ইকোনমিক ডাইভার্সিফিকেশনে যাবে এক্সপোর্টের ক্ষেত্রে। আর শামীম কিছু বলার আগে আমি আরেকটা সম্ভাবনার কথা বলছি। এখন ব্যাঙ্গালোরে এই ধরনের সফটওয়্যার কিংবা কর্মী পাওয়া যাচ্ছে না সফটওয়্যার তৈরি করবার জন্য, এবং যে খরচে তারা তৈরি করবে সেই খরচে তারা পাচ্ছে না। এখন আইডিয়ালি বাংলাদেশ মোস্ট কম্পিটিটিভ স্টেট। আমরা গার্মেন্টস এর যেটা দেখছি আমাদের যে লেবার কস্ট সেটা চায়নার প্রায় 1/3 এবং ইন্ডিয়ার অর্ধেক, এবং এই ক্ষেত্রেও তো তাই হবে। সুতরাং আমাদের ইয়াং ছেলেদের মেয়েদের এই যে পার ইউনিট কস্ট যেটা হবে সেটা অনেক সস্তা হবে। সুতরাং আমাদের এই যে আজকে $35 মিলিয়ন আমরা সফটওয়্যার যে রপ্তানি করছি, এটা তো প্রতি বছর 2 গুণ 3 গুণ হয়ে যাবে আমাদের এই কারণে। তার মানে আমাদের মানে আমি আবার কামিং ব্যাক টু দ্য সেম কোয়েশ্চেন যে আমাদের এই যে বিশাল একটা সম্ভাবনা আমরা দেখছি এই পার্টিকুলার সেক্টরে, এটার একটা বড় বাধা হয়েছিল এই যে ইলেকট্রনিক পেমেন্ট মানে ই কমার্স যে পেমেন্টটা। এখানে এখন ইন্ডাস্ট্রিটা কোন জায়গায় আছে, এবং আপনি যদি একটা এস্টিমেটেড আমাদের দিতে পারেন যে এই বাধাটা দূর হওয়ার ফলে কিভাবে আমরা এগিয়ে যেতে তুমি পারবো? শামীম আরো বলো যে এই বাধাটা তো দূর হয়েছে, আরো ভবিষ্যতে আরো কি করা দরকার, আমি অ্যাজ এ রেগুলেটর আমি আর কি করতে পারি? প্রথমত যে ওই ভারতের কথাটা আসলো যে এক্স্যাক্টলি ভারতের কস্ট কিন্তু খুবই বেড়ে গেছে, এবং তাদের এখন আমরা যে বলছি যে পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে বাংলাদেশ। এখন যেটা ওয়ার্ল্ড ব্যাংক একটা ফোরকাস্ট করেছে যে আগামী 5 বছরের মধ্যে আমরা যদি কয়েকটা রাইট পলিসিগুলো নিতে পারি তাহলে আমাদের সফটওয়্যার এক্সপোর্ট $35 মিলিয়ন থেকে $500 মিলিয়ন চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তার ফলে আমাদের কর্মসংস্থান প্রায় 50,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এই ক্ষেত্রে, এবং মানে তার ফলে মানে আমরা চিন্তা করেন যে 50,000 নতুন পরিবারে একজন করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। এবং সেই ক্ষেত্রে এটা কি 1 বছরের মধ্যে? না, 5 সেটা বছরে। 5 বছর, নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে। এবং আমার কাছে মনে হয় যে পলিসিগতভাবে ইএফ এর দিক থেকে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক। একটা বুঝিয়ে বলো একটু। ইকুইটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ফান্ড, যেটার মাধ্যমে আইটি উদ্যোক্তারা এবং একই সাথে কৃষি শিল্পের সাথে যারা আছে অ্যাগ্রো বেসড তারা এই লোনটা নিতে পারে। এটা লোন না, ইকুইটি পার্টনারশিপ, 0% ইন্টারেস্ট এবং নো কোলাটারাল। এটাই আমি একটু ব্যাখ্যা করি। এটা বাংলাদেশ ব্যাংকেরই একটা ফান্ড বা গভর্নমেন্টের ফান্ড। আমরা বাংলাদেশ ব্যাংক এটা করে আমরা নিজেরা এক সময় এটা কাজ করতেন বলে, কিন্তু এটা প্রচুর এর বাধা ছিল। সেন্ট্রাল ব্যাংক তো অপারেট করতে পারে না, সুতরাং এখন আমরা এটা আইসিবি কে দিয়ে দিয়েছি এবং আইসিবি উইল অপারেট, কিন্তু সেন্ট্রাল ব্যাংক নীতিমালাগুলো শুধু করবে। নীতিমালাতে প্রচুর পরিবর্তন গত কয়েক মাসের মধ্যে আনা হয়েছে, এবং সেইখানে বেসিসের মতো সংগঠনকে এবং কম্পিউটার সমিতিকে একেবারে যুক্ত করা হয়েছে যে লেট দ্যাম অলসো ডিসাইড। এবং আমার ধারণা যে এখন এই 200 কোটি টাকার মতো এখনো রয়ে গেছে, এটা কেউই ব্যবহারই করছে না। তো এখন এরা এগিয়ে আসছে, এরা প্রোডাক্ট তৈরি করবে, এরাই নিয়ে যাবে। আমরা নীতিমালার মধ্যে সম্প্রতি কল সেন্টার ছিল না, এটা খুলে দিয়েছে যে কল সেন্টারের জন্য টাকা নিতে পারে। হার্ডওয়্যারের জন্য কোনো ব্যবস্থা ছিল না, হার্ডওয়্যারের জন্য টাকা নিতে পারবে, আর সফটওয়্যার তো আছেই। তো সুতরাং এরা এখন আরো যদি নতুন প্রোডাক্ট তারা নিয়ে আসতে চায় তাও নিয়ে আসতে পারবে। তার মানে আমি সারাক্ষণ একটা পার্টনারশিপে আমরা বিশ্বাস করি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। নীতি গ্রহণেও যেন তারা এগিয়ে আসে, সেটা যেন সেই সুযোগটা করেছে। এখন তুমি বাকিটা বলো। এক্স্যাক্টলি ওইটা আমি ওই স্পিকিং অফ দ্যাট যে মানে যারা রেগুলেটরস তাদের তরফ থেকে যে প্রোঅ্যাক্টিভনেসের জায়গাটা এবং কমিউনিকেশন এস্টাবলিশ করা উইথ যারা আসলে স্টেক হোল্ডার, সবাইকে এনগেজ করা, এই জিনিসটা খুব সাকসেসফুলি করতে পারা গেছে বলে আমাদের টাকা খরচের যে বিষয়টি বললেন, এখানে আমাদের একটা গভর্নেন্সের সমস্যা আছে যে আমরা টাকা খরচ করতে পারি না। তার মানে কি আমরা খরচ করতে পারি মানে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি হচ্ছে না, সেখানেও আপনি আইডেন্টিফাই করেছেন যেটি বললেন।
তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কি আমরা বলবেন? বলি যে এটা একটা চমৎকার এক্সাম্পল অফ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। মাননীয় গভর্নর সাহেব বলেন যে উনি ওপেন ডোর এই পলিসি আছে। পার্টনারশিপের বেনিফিশিয়ারি কারা এট দ্য এন্ড অফ দ্য ডে? এন্ড অফ দ্য ডে জনগণ আমাদের যখন বাংলাদেশের মানুষ, প্রথমেই বাংলাদেশের এন্টারপ্রেনার, দিস ইয়াং এন্টারপ্রেনার্স, জি। এবং এন্টারপ্রেনারের মাধ্যমে বড় গোষ্ঠী যারা চাকরি পাবে, এক দল, আরেক দল এর ইউজার, সব মিলে এটা বেনিফিটটা আসবে আর কি। আমি আপনাকে, আপনি তো চেয়ারম্যান ইন্টারন্যাশনাল মার্কেটিং কমিটি বেসিস, এবং আমরা যতদূর জানি যে ডক্টর আতিউর রহমান যেটি মেনশন করলেন যে সামিটের কথা, সেটি বেসিক্যালি অর্গানাইজ করছে জয়েন্টলি উইথ দ্য গ্লোবাল সোর্সিং ফোরামের সাথে। এই বিষয়টি নিয়ে একটু যদি বলেন জি। আমাদের। আমরা অক্টোবরের 13-তে গ্লোবাল সোর্সিং ফোরাম, একটা ওয়ার্ল্ডের খুব সবচেয়ে বড় কনফারেন্স এবং এক্সিবিশন, তাদের সঙ্গে জয়েন্টলি বেসিস, গ্লোবাল সোর্সিং ফোরাম এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বাংলাদেশ মিলে ইউএস বাংলাদেশ টেকনোলজি সামিট অর্গানাইজ করছি। এটা প্রথমবারের মতো অর্গানাইজ হচ্ছে। আচ্ছা আচ্ছা। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা দেখাবো যে মাত্র 1.5 বছরে একটা দেশে কি পরিমাণ পলিসি চেঞ্জেস হয়েছে এবং কি পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে, এবং সেখান থেকে তারা বুঝতে পারবে যে এই অল্প সময় যদি এতটুকু সম্ভব হয়ে থাকে, তাহলে 2021 সালে আমরা কোথায় পৌঁছতে পারবো, এবং আসলে ডিজিটাল বাংলাদেশ মানে আমরা পৌঁছবো কিনা, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার একমাত্র 1.5 বছরে আমরা কতটুকু কাজ করেছি। বেসিক্যালি প্রগ্রেস রিপোর্টটা জি। প্রেজেন্ট করা। মানে পাস্ট পারফরম্যান্স ইজ দ্য মানে বেস্ট ওয়ে টু প্রেডিক্ট দ্য ফিউচার পারফরম্যান্স। অ্যাবসলিউটলি। এবং একইভাবে আমরা সেকেন্ড আরেকটা সেশন করব, সেখানে আমরা বলবো যে বিল্ডিং ডিজিটাল বাংলাদেশ, পার্টনারিং উইথ নন রেসিডেন্ট বাংলাদেশিস। আচ্ছা আচ্ছা। এবং সেই সেশনেও আমরা বেশ সাড়া পাচ্ছি। নন রেসিডেন্ট বাংলাদেশে যারা আছেন, খুব ভালো পর্যায়ে আছেন। ওরা এতদিন কিন্তু বিভিন্ন কারণে দেশের সাথে অনেক ক্ষেত্রে বিভিন্ন ফ্রাস্ট্রেশনের কারণে হোক বা বিভিন্ন প্রবলেমের কারণে একটু দূরে ছিলেন। দেখছি যে তাদের মধ্যে থেকে এখন অনেক ইন্টারেস্ট জন্মাচ্ছে, এবং এটা নিশ্চয়ই জন্মাচ্ছে। এটা মেইন কারণ হচ্ছে যে তারা দেখছে যে কিছু পজিটিভ দিকে যাওয়া শুরু করেছে আমাদের। এবং সেই প্রোগ্রামে মাননীয় গভর্নর উনিও একটা প্রেজেন্টেশন দেবেন এনআরবিতে কিভাবে ইনভলভ করা যায়, কারণ ইন্ডিয়াতে কিন্তু তাদের যে আইটি ইন্ডাস্ট্রি যে ডেভেলপমেন্ট হয়েছে, সেখানে এনআরবিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং আমাদের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য, যেমন এডুকেশন, এই অনলাইনের মাধ্যমে রিসেন্টলি একটা বাংলাদেশি বংশোদ্ভূত ছেলে সালমান খান, সে কিন্তু একটা অনলাইনে এডুকেশন চ্যানেল শুরু করেছে, এবং যার ফলে সে গুগল থেকে অ্যাওয়ার্ড পেল এবং বেশ কিছু গ্র্যান্ট পেল। আমাদের মধ্যে এনআরবি থেকে ইউজ করে আমরা বাংলাদেশে এডুকেশনটা এগিয়ে নিতে পারি। আমরা এনআরবি ডাক্তারদেরকে সাথে নিয়ে টেলিমেডিসিন এবং হেলথ, এই জায়গায় তাদের অনেক কন্ট্রিবিউশন হতে পারে, এবং তাদেরকে নিয়েই আমরা 2021 সালের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবো। চমৎকার। ডক্টর আতিউর রহমান, আপনার কাছে যে প্রশ্নটি, যে মানে যে প্রগ্রেসগুলি হচ্ছে বিভিন্ন সেক্টরে, স্পেশালি আপনার এন্ডে যে কাজগুলি এত প্রোঅ্যাক্টিভলি আপনি করছেন, তো এগুলো তো মানে আমাদের মধ্যে অনেক আশা সঞ্চয় করে, এবং আমরা অন্য একটা বিশাল সম্ভাবনার জায়গা দেখছি আর কি। তো এই বিষয়গুলি নিয়ে আসলে আমরা, আমাদের জনগণ কতটুকু সচেতন? না, এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে জনগণকে জানাতে পারি আমরা। তবে জনগণ কিন্তু ডিজিটাল বাংলাদেশ শব্দটির সাথে এখন মোটামুটি ভাবে পরিচিত হচ্ছে, এবং আমরা লক্ষ্য করছি যে প্রতিদিন নতুন নতুন ভাবনাগুলো তাদের সাথে যুক্ত হচ্ছে। এই যে শামীম যে বলল এনআরবিদের সাথে কাজ করবার, পার্টনারশিপ উইথ এনআরবি, শুধু ভারত নয়, চীনেও কিন্তু একইভাবে এই তাওয়ানিজরা গিয়ে চীনে পরিবর্তন এনেছে। সুতরাং প্রবাসী বাঙালি উদ্যোক্তাদের সাথে আসলে অনেক কাজ করবার আছে, এবং তাদেরকে এক ধরনের ভরসার পরিবেশ দেওয়া। আমরা টাকার অভাবের জন্য উন্নতি হচ্ছে না বাংলাদেশে, এটা কিন্তু ঠিক না। আসল হলো ভরসার অভাব, এবং আমাদের একটা ইমেজ প্রবলেম, যে এই দেশটা আসলে খুবই খারাপ দেশ, এখানে ঝড় বৃষ্টির শুধু দেশ না, একটা দুর্নীতির দেশ। এই যে ইমেজ, এই ইমেজ থেকে আমরা যে বের হয়ে এসেছি, আমরা এখন জোর কদমে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে ভরসার পরিবেশটি তৈরি করা, এই যে এনআরবিরা তারা ধরো যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় কাজ করছে, তারা এখানে কোনটার চাহিদা, এবং সেই চাহিদাটা নিয়ে যদি এখন বাংলাদেশে এসে বেসিস বা কোনো অর্গানাইজেশনের সাথে বিজনেস সলিউশন কোনটা, সেই প্রসেসিং ইন্ডাস্ট্রিতে যদি তারা যুক্ত হয়ে যায়, এখানে বসে তারা ওই আমেরিকার বিমান পরিচালনা তাদের করবে, অ্যাকাউন্টিং তারা করবে, এই জায়গাগুলোতে এখানে বসে তারা করবে। তো এই যে ব্রিজ, এটা কিন্তু এনআরবিরা করতে পারে, এবং আমরা এই ব্রিজ, আমরা রেগুলেটর হিসাবে আমরা এই ব্রিজ সহযোগিতা করব, আমরা সহযোগিতার জায়গাটায় নিয়ে যাব এবং ভরসা দেব। একটু
আমরা সেই ব্রিজটাকে সহজ করে দেব, কিংবা আপনার সেই কি করে ধরে নিয়ে আমরা সেই ব্রিজটাকে তুলে দেব। এই যে দৃষ্টিভঙ্গি, এই মানসিকতার পরিবর্তনটা আমরা আনতে চাচ্ছি, এবং বাংলাদেশে ধীরে ধীরে হলেও সেই পরিবর্তন আসছে। এবং আমার ধারণা যে এই ডিজিটাল বাংলাদেশ ইনিশিয়েটিভের মধ্য দিয়ে যদি সেটা আসে, সেটা আরো ভালো। কারণ সত্যি সত্যি আজকে যে বাংলাদেশ নেক্সট ব্র্যান্ডিং এর কথা বলছে, আমরা কিন্তু ইতিমধ্যেই শুনেছি যে বাংলাদেশ নেক্সট 11 এর মধ্যে আছে, অর্থাৎ আগামী যে 11টি দেশ যেটা সফল দেশ হবে তাদের মধ্যে বাংলাদেশ কিন্তু যুক্ত হয়েছে। ব্রিক্স এর পর বাংলা এই নেক্সট আসছে, সুতরাং এর মধ্যে আমরা যুক্ত হচ্ছে। এবং বাংলাদেশের সম্ভাবনা, বিপুল সম্ভাবনা, 160 মিলিয়নের দেশ, এখানে কত ট্যালেন্ট এখানে সেখানে ছড়িয়ে আছে। এদেরকে আমরা যদি সঙ্গে নিতে পারি, আমার ধারণা বাংলাদেশটাকে আসলে যে সোনার বাংলাদেশ করবার যে স্বপ্ন আমাদের জাতির পিতা দেখেছিলেন, সেই স্বপ্নটা পূরণ করবার এখনই সময়, এবং এই সময়টা আমরা এক সেকেন্ডও নষ্ট করতে চাই না। না, চমৎকারভাবে বলেছেন। এবং আমার ধারণা এবং বিশ্বাস যেভাবে কাজ সব এগিয়ে যাচ্ছে, এবং যে সামিটটি হচ্ছে সেখানে যে সম্ভবত আপনি এই কথাগুলোই বলবো, রিচ আউট করার চেষ্টা করবেন। একই সাথে মানে আমরা দেখলাম এই সামিটে আমরা ফরচুন 500 কোম্পানির সি লেভেল এক্সিকিউটিভ, শুধু নন রেসিডেন্ট বাংলাদেশি না, মানে আমেরিকানসরাও এবং অন্যান্য দেশের যারা আইটি বিজনেসে আছে তাদেরও দেখলাম এই ডিজিটাল বাংলাদেশের যে ভিশনটা দেওয়া হয়েছে। এবং গত বছরে আমরা প্রোগ্রামে গিয়েছিলাম, দেখলাম তাদের প্রতিও একটা কিউরিওসিটি বেড়ে গেছে যে আজ পর্যন্ত কোনো দেশের প্রধান থেকে এই ধরনের ভিশন কিন্তু অন্য কোনো দেশে আসে না, যে একটা ডিজিটাল টেকনোলজির মাধ্যমে একটা দেশকে গড়ে তুলবে। এবং তারা এটার জন্য আমাদের স্টলে আসছে আমাদের, এবং তারা এইবার সামিটের রেজিস্ট্রেশনের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাদের একটা মানে কিউরিওসিটি আছে যে কিভাবে একটা দেশ করা হচ্ছে, তাদের প্ল্যানটা কি। এবং একই সাথে বিদেশিদের জন্য অনেক পার্টনারশিপের সুযোগ রয়েছে, কারণ এখানে অনেক ধরনের নতুন নতুন টেকনোলজি ট্রান্সফারের সুযোগ আছে, নলেজ ট্রান্সফারের সুযোগ আছে, এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমরা বিদেশিরা এবং বাংলাদেশের জয়েন্টলি কাজ করেও অনেক বড় বড় টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন ঘটাতে সক্ষম হব। এর জন্য আমাদের আসলে প্রযুক্তির দিকে যেমন নজর দিতে হবে, আমাদের অবকাঠামোর দিকেও কিন্তু বড় নজর দিতে হবে। আমাদের এখানে বিদেশিরা এলো, কিন্তু তারা যদি সেই অবকাঠামোটা না পায় তাহলে কিন্তু হতাশ হয়ে ফিরে যাবে। সুতরাং আমাদের এখন খেয়াল রাখতে হবে সেই অবকাঠামোগুলো যেন গড়ে ওঠে। অবকাঠামো বলতে রাস্তাঘাট তো যেমন থাকবে, আমাদের আইটি পার্ক থাকতে হবে, আমাদের আন্ডার সি কেবল আরো নেটওয়ার্ক থাকতে হবে, আমাদের দরকার হলে ব্যান্ড যে ওয়াইড সেটা বাড়াতে হবে, এবং আমাদের সব ধরনের যে ফ্যাসিলিটিস গুলো কাজ করবার জন্য এখনো আমাদের ইন্টারনেট সার্ভিস ইজ ভেরি স্লো। আমাদের স্কুলগুলোতে আমরা কেন ইন্টারনেট ফ্রি করে দিতে পারবো না, এই সব বিষয়গুলো আমাদের ভাবতে হবে। মানে সবাইকে যুক্ত যদি করতে চাই, অবকাঠামোর দিকগুলো মনে রাখতে হবে। আমরা জানি ডিজিটাল বাংলাদেশে অনেক অ্যাসপেক্ট আছে, সেগুলো নিয়ে দীর্ঘ আলোচনার বিষয় আছে, বাট আমরা আজকে স্পেসিফিকলি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে ই কমার্সের যুগে বাংলাদেশের যে আবির্ভাব হচ্ছে, এই পার্টিকুলার বিষয়টি যেটি আপনার সহায়তায় এবং শামীম বা তার মতন যারা উদ্যোক্তা আছে এবং যারা ইমপ্লিমেন্টার আছে তাদের এনগেজমেন্টের মধ্যে আমরা হতে যাচ্ছি। শামীমদের মতো উদ্যোক্তাদের আমাদের সাথে আরো গভীরভাবে কাজ করতে হবে। আমরা এই জায়গাটাতে আরো সামনে নিয়ে যাবার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, যেমন আমাদের ন্যাশনাল সুইচ পেমেন্ট সুইচ আমাদের গড়ে তুলতে হবে, এবং সেই জায়গাটাতে কেমন সুইচ আসা উচিত, ইউ শুড হেল্প আস, যে এই ধরনের সুইচ আমাদের দরকার হবে। আমাদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার আমরা করব, আমরা সেই জায়গাতে যাব, আমরা মোবাইল বেসড ব্যাংকিং এ যাব। তো সেগুলো করতে গেলে আমাদের চ্যালেঞ্জগুলো কি, সব জায়গাতে যেতে হবে। বেসিস যেটা বেসিক্যালি সফটওয়্যার যারা প্রডিউস করে তাদের যে প্ল্যাটফর্মটা অ্যাসোসিয়েশন এন্ড কম্পিউটার সমিতি যেটা আছে হার্ডওয়্যার, এবং এই প্ল্যাটফর্মগুলোকে যে রিপ্রেজেন্ট করে তাদের এখানে এনগেজ অনেক কিছু করার আছে। শুনে ভালো লাগছে যে আমাদের গভর্নর তাদেরকে আরো এনগেজ করার যে কথা বলছেন, এবং যে জিনিসগুলি আরো বেশি দরকার ছিল আসলে আমাদের, তো এটা ছাড়া তো আসলে এগিয়ে যাওয়া মুশকিল, মানে ওভাবে হবে না। তো শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে বিষয়টি নিয়ে আমরা শুরু করেছিলাম, যে আমরা কিছুটা পরিষ্কার করেছি, আমরা কি দ্বিতীয় বৃহত্তম ইন্ডাস্ট্রিতে যেতে পারবো, এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে সফটওয়্যারকে নিয়ে, মানে গভর্নমেন্টস ইন্ডাস্ট্রিকে ছাড়িয়ে? যে আমরা দ্বিতীয় বৃহত্তম না, আমরা বিশ্বাস করি যে আমরা প্রথম বৃহত্তম শিল্প হিসেবে বাংলাদেশকে নিয়ে যেতে পারবো, এবং সেটা প্রপার পলিসি সাপোর্ট আমরা যেভাবে পাচ্ছি সেভাবে যদি পেতে থাকি, এবং আমরাও এন্টারপ্রেনাররাও
এবং আমাদের যে আইটি প্রফেশনালরা আছে, মানে এখানে গভর্নমেন্ট, এখানে প্রাইভেট সেক্টর, এখানে ইউনিভার্সিটি এবং একাডেমিয়া, রিসার্চার, সবাইকে একসাথে, মানে আমাদের একটা ভিশন তো রয়ে গেছে, এখন আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা সেটা পারবো। এবং এই দুইটা কাজ যদি হয়, তারপর তো শুধু আমরা ছকের মধ্যে পড়ে কাজ করে যেতে হবে, এবং করে আমরা ডেফিনেটলি, মানে বাংলাদেশ না, আমরা বিশ্বের মধ্যে অন্যতম সফটওয়্যার রপ্তানিকারক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। এবং আমি এই ই কমার্স যুগে যে সূচনা হয়েছে, এটার ফলে কি হলো, এটার ফলে একটা ইভেন গ্রামের লোক সে সেই স্বপ্ন দেখতে পারবে যে তার যে প্রোডাক্টসগুলো আছে, তার একটা কুটির শিল্প পৃথিবীর যে কোনো দেশে সে বিক্রি করতে পারবে, এবং সেখান থেকে সে আমি বলবো কোটি কোটি টাকা সে উপার্জন করতে পারবে, এবং সেই স্বপ্নটা এখন আমরা এটিকে যদি বলি একটা দরজা, সেই দরজাটা খুলে দেওয়া হলো, এবং এটি জাস্ট স্টার্ট, এবং এই দরজার অবারিত হওয়ার ফলে এখন আমরা অনেক বেশি সম্ভাবনা আরো দেখতে পাচ্ছি। আপনার কাছে একেবারে শেষ মন্তব্য, আমরা একেবারে শেষের দিকে অনুষ্ঠানের। না, আমার মনে হয় যে আগেও যেটা বলেছিলাম, টাকার অভাবটা তো আসল অভাব না, ভরসার অভাবটাই বড়। আমরা সেই ভরসার পরিবেশ তৈরি করতে পারছি এবং দরজাটা খুলে দিয়েছি। সেই দরজাতে আমি অসংখ্য তরুণ উদ্যোক্তাদের প্রবেশ করবে, সেটাই আমি প্রত্যাশা করছি। এবং এই তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে, সেই বাংলাদেশের আমাদের কৃষক, আমাদের সাধারণ কর্মীরা, আমাদের শ্রমজীবী মানুষেরা সকলেই বেনিফিট পাবে। সেরকম একটি, যেটা শুরুতেই বলেছিলাম যে আমরা বিজলি বাতি চাই, সবার জন্য চাই, সেরকম একটি প্রযুক্তি নির্ভর একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব। সবাই এর সুযোগ পাবে। যেমন ভারতের আম গাছের ডালে বসে তারা আম বিক্রি করছে, যে আগামী মাসে এই আম বিক্রি করব, সেই ফিউচার মার্কেটে অংশগ্রহণ করছে চাষি। তো আমরা আমাদের দেশের কৃষকরাও সেরকম ভবিষ্যতে এরকম টেকনোলজি বেসড কমার্সে আসবে। আজকে যে ই কমার্সের কথা বলা হচ্ছে, এই কমার্সটাকে আমরা আরো ব্যাপক করবার জন্য কোথায় কোথায় আরো কোথায় বাধা আছে, রেগুলেটরি বাধা আছে, এগুলো আমরা যারা উদ্যোক্তা, শামীমের মতো উদ্যোক্তা, তাদের কাছ থেকে জানতে চাই, বুঝতে চাই, এবং এগুলো কত দ্রুত এই পথের বাধাগুলো আমরা দূর করে দিব, যাতে করে আমরা সকলেই আবার এর সুযোগ নিতে পারি। প্রিয় দর্শক, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে, আপনারা আলোচনা শুনলেন। আমরা দেখলাম যে আলোচনার মধ্য দিয়ে আসলে আমরা দেখছি একটা বড় ধরনের কালচারাল চেঞ্জের দিকে বাংলাদেশ আছে। আমরা হয়তো সম্ভবত রেগুলেটরি এন্ডে যারা বসে থাকেন তাদের কাছ থেকে এই ধরনের কথা শুনি না। আবার অন দ্য আদার হ্যান্ড, যারা ইমপ্লিমেন্টার, যাদেরকে এনগেজ করা প্রয়োজন, যাদের উদ্যোগে বাংলাদেশটি এগিয়ে যাবে, তাদেরকে প্রতিনিধিত্ব করেছেন আমাদের আরেকজন অতিথি এখানে। তো এই যে বিষয়টি আমরা দেখলাম, তার মধ্য দিয়ে বাংলাদেশে এগিয়ে যাওয়ার একটি বড় সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনারা লিখে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক সম্ভাবনার বাংলাদেশ, কক্ষ নম্বর 325, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। এছাড়া ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে www.btvtalkshow.com। সবাইকে ধন্যবাদ।